নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। রাত আটটা মানে গ্রাউন্ড জিরো এ রাত নামার পালা। রাত 8টা মানে আপনার ড্রয়িং রুমে, আপনার দুয়ারে পৌঁছে দেবেন আমাদের রিপোর্টাররা সমস্ত খবরের লেটেস্ট আপডেট। আর তাই দুয়ারে রিপোর্টার নিয়ে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে দেখা হয় ঠিক রাত 8টায়। রাত 8টা থেকে 9টা আজ কোন কোন খবর থাকছে নজর রাখবো। তবে আগেই একটা ব্যাংক লুটের খবর। আপনারা জানেন মহেশতলায় একটা ব্যাংক লুট হয়েছে, কিন্তু সেই ব্যাংক লুটটাই এই মুহূর্তে শিরোনামে নয়, কারণ এই ব্যাংক লুটকে ঘিরে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি সেই তথ্য? দেখুন, ব্যাংক লুট যে হয়েছিল, আমরা গতকাল থেকে বলছিলাম যে পেছনের দরজা দিয়ে কেউ বা কারা ঢোকে, দরজা ভেঙে ঢোকে। প্রশ্ন হলো, ভল্টের চাবি দিয়ে ভল্ট খোলা হয় এবং যা আমরা জানতে পাচ্ছি ডুপ্লিকেট চাবি ইউজ করা হয় সেই ভল্ট খুলতে। প্রশ্ন হলো, দুষ্কৃতীরা যদি বাইরের কেউ হয় তাহলে তো ভল্টের ডুপ্লিকেট চাবি তাদের কাছে থাকার কথা নয়, তাই না? আমাদের সাদা মাথায় তো এটাই আসে। তাহলে কি ওই ব্যাংকের কেউই এই ঘটনার সঙ্গে জড়িত? তাহলে কি কোনো ব্যাংক কর্মী রয়েছেন এই ডাকাতির নেপথ্যে? পুরো ব্যাপারটাই ভীষণ ফিল্মি, কিন্তু এখনো পর্যন্ত তদন্তে কি কি উঠে আসছে আমাদেরকে জানাবেন মহেশতলায় যে ঘটনা ঘটছে আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, আমার তোমার বাড়ির তে রাখা আলমারিতে সোনার গয়না আমাদের সেফ নয় বলে মনে করি আমরা ব্যাংকে রাখবো, টাকা পয়সা ব্যাংকে রাখবো, কিন্তু ব্যাংকেই আমরা দেখছি লুটের ঘটনা। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? এইখানেই তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে। কারণ প্রথমে প্রাথমিকভাবে যে বিষয়টি সামনে আসছিল, ব্যাংকের পেছনে দরজা ভাঙা এবং অভিযোগ উঠছিল ব্যাংকের ভল্টের তালা ভাঙা হয়েছে। তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সামনে যে বিষয়টি সামনে এসছে, ভল্টের তালা ভাঙা হয়নি, বরং ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ভল্টের তালা খোলা হয়। এখানেই তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন যে দুষ্কৃতীরা সেখানে এসে পৌঁছেছিলেন ব্যাংক লুট বা ব্যাংকে চুরি করার উদ্দেশ্য নিয়ে, 75 লক্ষ টাকা চুরি করেছেন, বিভিন্ন গ্রাহকের লকারে থাকা গয়না চুরি করেছেন, কিন্তু চুরি করার ক্ষেত্রে ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছিল ভল্টের তালা খোলার ক্ষেত্রে। এই চাবি কিভাবে তৈরি হলো? এই চাবি তৈরি হওয়ার নেপথ্যে কি ব্যাংকের কোনো কর্মীর যোগ সাজস রয়েছে? কারণ ব্যাংকের কর্মী বা ব্যাংকের আধিকারিকদের তত্ত্বাবধানে যে চাবি থাকে, সেই চাবির ডুপ্লিকেট চাবি তৈরি করা হচ্ছে, সেই চাবি ব্যবহার করে ব্যাংকের ভল্ট খোলা হচ্ছে এবং সেখান থেকে চুরির ঘটনা ঘটছে। এই জায়গায় তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, তারা সন্দেহ করছেন যে এই চুরির নেপথ্যে ব্যাংকের কর্মীদের একাংশ বা একজন বা দুজন কারো কিন্তু যোগসূত্র থাকতে পারে। তা না হলে ভল্টের চাবি ডুপ্লিকেট করে সে ভল্ট খোলার কাজ কিন্তু সহজ নয়। এবং এই বিষয়টাকে তদন্ত করে দেখা হচ্ছে কাদের যোগ সাজস রয়েছে। কারণ মাঝে শনি রবি ছিল, সোমবার দিন ব্যাংক খোলার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরা যে ব্যাংকের ভেতরে যে সমস্ত জায়গাতে রয়েছে ওয়্যার কেটে দেওয়া হয়েছিল। এছাড়া বাইরের যে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে মেন গেটের, তার কিন্তু নাইট ভিশন নেই। এই জায়গাগুলো কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। সেই জায়গা থেকে কোথাও গিয়ে তারা সন্দেহ তাদের মনে দানা বেঁধেছে যে ব্যাংকের অন্দরের কোনো ব্যক্তির সাহায্য ছাড়া এই ধরনের চুরির ঘটনা হওয়া কিন্তু সম্ভব নয়। তারা তদন্ত করে দেখছেন এবং খুব শীঘ্রই কেউ ধরা পড়বেন এমনটা তারা মনে করছেন। বেশ, বালির বাসিন্দা তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়, তার রহস্যজনক মৃত্যু কোথায়? না ট্রেনের কামরায়। কাটিহার এক্সপ্রেসে করে তিনি বাড়ি ফিরছিলেন আর সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যুর নেপথ্যে কে, তার মৃত্যুর নেপথ্যে কি, এই নিয়ে পুলিশ যখন তদন্ত এগিয়ে নিয়ে যায়, তখন যে নামটা বিরতির আগে আপনাদেরকে বললাম রাহুল জাট, সেই নামটা সামনে আসে। একজন সিরিয়াল কিলার, সিরিয়াল কিলিংয়েই তার উৎসাহ। মূলত লুটপাট এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন যারা স্পেশালি এবেলড, তাদেরকে টার্গেট করে রাহুল জাট। দীর্ঘদিন ধরে এই রকম ভাবে সিরিয়াল কিলিং সে করে যাচ্ছে। আপনাদেরকে বলছিলাম না, হিচককের যে কোনো সাইকো থ্রিলারকে হার মানাতে পারে এই রাহুল জাটের গল্প। আপনারা জানেন গত 25 দিনে 5টা এরকম খুন করেছে এই সাইকোপ্যাথ, এই সিরিয়াল কিলার। আসলে এই সম্পর্কে আরো ডিটেলে জানি, কারণ গুজরাট থেকে তাকে যখন গ্রেফতার করা হয়, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো আরো কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কিনা। অমিতের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন এই মুহূর্তে। অমিত, দেখো, রাহুল জাট সম্পর্কে যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত পুলিশ পেয়েছে বা তাকে ধরার পর তিনি জেরায় যা কনফেস করে বা জেরায় যা পুলিশকে জানিয়েছে, তা থেকে পুলিশ আধিকারিকরা অবাক হচ্ছেন। কারণ তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি 5টি খুনের ঘটনার সঙ্গে যুক্ত এবং
সব অধিকাংশ ক্ষেত্রেই তার যে টার্গেট সে হচ্ছে রেলওয়ে ট্র্যাক বা রেলের কামরার মধ্যে এই ঘটনাগুলো সে ঘটিয়েছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে গুজরাট পুলিশ তারা তদন্ত করছিলেন চলতি মাসে 19 বছরের এক কিশোরীকে রেলওয়ে ট্র্যাকে ধর্ষণ করে খুন করা হয়। তার তদন্তে নেমে গুজরাট পুলিশ পার্শ্ববর্তী 4টে স্টেটের সাহায্য তারা নিয়েছিলেন। তারা নিজেরা এসআইটি ফর্ম করেছিলেন এবং বিভিন্ন স্টেশন সংলগ্ন বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছিলেন। এরকম প্রায় 2000 স্পেশালি এবেলদেরকে কি টার্গেট করা হতো? এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি, পারিপার্শ্বিক যা যা তথ্য প্রমাণ যা যা পাওয়া গিয়েছে, কেন বলো তো এই স্পেশালি এবেলদেরকে টার্গেট করতে রাহুল জাট? কোনো বিশেষ কারণ? দেখো, এখনো পর্যন্ত মোটিভ যা সামনে এসছে মার্ডার ফর গেইন, অর্থাৎ লুটতরাজ চালানো, লুট করতে গিয়ে বাধা পাওয়া, ছিনতাই করতে গিয়ে বাধা পেয়ে সে খুন করত এবং তার নিজেরও পায়ে সমস্যা রয়েছে, যার জন্য তার যে ছবি সামনে এসছে তাতে তাকে কুড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছে। এই জায়গা থেকে তিনি রেলের যারা প্রতিবন্ধী যে কামরা, সেই কামরাতে তিনি উঠে পড়তেন বা মহিলা কামরায় উঠে পড়তেন এবং সেখানে প্রতিবন্ধী বা মহিলাদের টার্গেট করতেন। এটা একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে এমনটা তদন্তকারীরা মনে করছেন এবং প্রতিটি ক্রাইমের ক্ষেত্রে দেখা যারা যাচ্ছে বিশেষ ক্ষমতা সম্পন্ন তাদেরকে টার্গেট করার একটা মোটামুটি কারণ পাওয়া গেল, কারণ সে নিজে বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিল। আরো একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো অমিত, এই যে বারবার তুমি এই যে কিশোরীর কথা বললে যাকে খুন করেছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, কিংবা আমরা এই তবলা শিক্ষকের যে খবর আমাদের দর্শকদেরকে দিচ্ছি, রেল ট্র্যাক, এইখানেই কি এই ধরনের ঘটনা সে ঘটাতো? এর কি কোনো কানেকশন রয়েছে? এখনো পর্যন্ত তার যে গতিবিধি পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে অধিকাংশ সময় বা অধিকাংশ দিন তার কিন্তু পুরো ট্রেনে করেই তার জীবনটা কাটতো, অর্থাৎ এই স্টেশন থেকে আরেকটা স্টেশন, আরেকটা স্টেশন থেকে আরেকটা স্টেশন, এইভাবে বিভিন্ন রাজ্যে সে পৌঁছে যেত এবং বিভিন্ন স্টেশনে সে রাত কাটাতো। এই তথ্যগুলো পুলিশ কিন্তু জানতে পেরেছে। একই সঙ্গে পুলিশ জানতে পেরেছে ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন তিনি এবং মাদকের টাকা জোগাড় করার ক্ষেত্রে স্ন্যাচিং বা ছিনতাই তিনি করতে বিভিন্ন ট্রেনে বা ট্রেন স্টেশনে। এর আগে 2018-19 সালে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, হরিয়ানা যখন গ্রেপ্তার করেছিল, সেই সময় কিন্তু বিভিন্ন হরিয়ানা, রাজস্থানের বিভিন্ন যে ট্রাক খালাসি যেগুলো হাইওয়ের উপরে রাতে দাঁড়িয়ে থাকে তাদেরকে টার্গেট করতো। সেখান থেকে সেই সময় তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং সে স্বাভাবিকভাবেই সে জেল থেকে বেরিয়ে আসার পর তার সফট টার্গেট হয়ে গেল বিভিন্ন ট্রেনের প্রতিবন্ধী কামরায় থাকা কোনো ব্যক্তি, কোনো মহিলা, আর বা রেলওয়ে স্টেশন বা রেলওয়ে ট্র্যাক দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, একা রয়েছে, তার উপর অ্যাটাক করা, এই প্রবণতাগুলো তার মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত পুলিশের কাছে তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসছে রাহুল জাটকে নিয়ে। অবশ্যই তদন্ত যত এগোবে আর কি তথ্য সামনে আসে আমাদের নজর থাক। পুলিশের রিয়াকশন শোনাবো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। पूरे ज़िले के सारे रेलवे स्टेशन में चेकिंग किया गया था। वहाँ के सीसीटीवी फुटेज में इस अक्यूज़ को, हमारा जो सस्पेक्ट हो उसको देखा गया था। कल जो ट्रेन में, वापी ट्रेन में एक अक्यूज़, ये जो हमारा सस्पेक्ट है वो आ रहा है, ऐसी माहिती के आधार पे वापी की जीआरपी और वहाँ की लोकल आरपीएफ, इन्होंने इस अक्यूज़ को धर दबोचा है। अक्यूज़ है उसने पूरा ये वाकया है, पूरा क्राइम है, उसको कन्फेस किया है। एक मर्डर पार्टी के अलावा और 4 मर्डर उसने पिछले 25 दिनों में किए हैं। हावड़ा में भी ट्रेन में एक सीनियर सिटीजन तबला वादक की हत्या का बनाव ध्यान पे आया है। 5 मर्डर करने वाले सीरियल किलर शातिर अपराधी को पकड़ने में बहुत बड़ी सफलता वलसाड़ जिला पुलिस को। ये अक्यूज जो पकड़ा गया है वो रोहतक का रहने वाला है, उसका नाम राहुल करमवीर जाट है। যে আসামি যেটা আছে ও বেসিক্যালি ট্রেনে ঘুরে বেড়ায় বিভিন্ন অল ওভার ইন্ডিয়া। বেসিক্যালি ও সিরিয়াল কিলার, হি হ্যাজ অ্যাডমিটেড মেনি ক্রাইমস। ঠিক আছে, অনেকগুলো ও ক্রাইম ওখানে করেছে, অল ওভার ইন্ডিয়া করেছে, ও ট্রেনে করেছে ও। ঠিক আছে, কিছু ক্রাইম ওরা ও ভেরিফাই করছি। তো আমাদের স্টেটে তো আমরা অলরেডি ওদের সাথে যোগাযোগ ছিল বলে ওরা কনফার্ম পেয়েছে এটা এই কেসের ও ইনভলভ আছে। কি করে করেছে ওইগুলো বলেছে চিন্তাই মার্ডার ফর গেইন। আমরা যখন বডি পাই, বডির সঙ্গে কোনো বিলঙ্গিংস ছিল না, তো ফ্যামিলির কাছ থেকে জানা যায় কি ওনার কাছে একটা কালো রঙের ব্যাগ ছিল, সঙ্গে আর ওনার ফোন ছিল। ফোন যেহেতু বিও থেকে পাওয়া যায়নি, আমরা ওর ফোনের লোকেশনটা ট্রেস করতে থাকি। জানা গেছিল কি 19 তারিখ যে ঘটনার দিন, সে রাত থেকে ফোন বন্ধ ছিল,
20 তারিখ ফোনের লোকেশন অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, 21 তারিখ রাত্রে আবার তামিলনাড়ুতে ওর লোকেশন পাওয়া যায়। এই লোকেশনকে যখন আমরা প্লট করে দেখি, এই ফোনের যে মুভমেন্ট আছে এর্নাকুলাম এক্সপ্রেস ও ট্রেনের সঙ্গে ম্যাচ করছে। কালকে রাত্রে আমরা খবর জানতে পারি যে ডিজিজের ফোন আছে ও একটা ওখানে অ্যাকিউজ পারসন কাছ থেকে পাওয়া গেছে। আমরা ভেরিফাই করলাম ও ফোন আমাদের কাটিহার এক্সপ্রেসে যিনি ডিজিজ ছিলেন ওনারই ফোন ছিল। তারপর আমার টিম কালকে রাত্রেই গুজরাতে অ্যাকিউজকে ফার্দার জিজ্ঞাসাবাদ করার জন্য বেরিয়ে চলে গেছে। আমাদের টিম ওখানে গেছে, তদন্ত চলছে। আমরা ওকে ট্রানজিট রিমান্ডে আনার জন্য ওখানে আদালতে আবেদন পেশ করব, কিন্তু টিল সাচ টাইম দ্য ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট। তবে লোকটি নিজেও হ্যান্ডিক্যাপ্ট ছিলেন কিছুটা, পায়ে একটু সমস্যা আছে এবং সেই জন্য ডিসেবলড এবং মহিলাদের কামরাতেই উনি টার্গেট করতেন। ভালসাড পুলিশ যারা ধরেছে তাদের এসপির সঙ্গে আমাদের এসআরপির টিমের সবসময় কথা হচ্ছে কি কি ক্রাইম কোথায় কোথায় করেছে সেটুকু সম্বন্ধে প্রাথমিক যেটুকু আন্দাজ আমরা পেয়েছি তাতে বোঝা যাচ্ছে একটু সিরিয়াল কিলার, বিভিন্ন ধরনের অপরাধ করেছে, কিন্তু কোনো নির্দিষ্ট মোটিভ এখনো পর্যন্ত আমরা কথা বলে গেন এবং টাকা পয়সা ছিনতাই ছাড়া আমরা পাইনি। আগেও ছিনতাই করা, মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগও এর বিরুদ্ধে আছে, এর আগে খুব সম্প্রতিই আছে এই ঘটনার 3-4 দিন আগে। একজন সাইকোপ্যাথ, স্পেশালি এবেল্ড সাইকোপ্যাথ এই রাহুল জাট, যার কিনা এই ধরনের লুটতরা চালানোর আগে তার এটা একটা বোধহয় তৃপ্তি দিত তাকে যে এভাবে সে খুন করবে, কাউকে কষ্ট দিয়ে মারবে। এই পরিতৃপ্তিকে অপরাধ মনস্তত্ত্বের ভাষায় ঠিক কি বলে আমরা কথা বলেছিলাম মনোবিদ হিরণময় সাহার সঙ্গে, তার কি রিয়াকশন শুনবো। সিরিয়াল কিলারদের কোনো মোটিভেশন থাকে না, খুনের মধ্যে দিয়ে তার একটা আত্মতৃপ্তি পায়, সেটাকে চরিতার্থ করার জন্য সে সেটা করে। কাকে মারবে তেমন ঠিক করা থাকে না, যে 10 জনকে সে দেখছে তাদের মধ্যে একজনকে মনে হলো তার খারাপ লাগছে, সে তাকে ঠিক করে মারবো। যে এই ধরনের প্রবণতার মানুষদের প্রতি একটু সজাগ থাকা দরকার প্রশাসনের এবং পুলিশ কর্তৃপক্ষের। এবং এই জেলে যাওয়ার পরে আমরা আরো দেখেছি তাদের সিরিয়াল কিল করার প্রবণতাটা আরো বেড়ে যায়। অনেক সময় ধরুন আপনারা ট্রেনে ট্রাভেল করছেন, যখন এই ধরনের ঘটনা সামনে আসে, এই ধরুন এই রাহুল জাট বা এই তবলা শিক্ষকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো হয়তো ব্যতিক্রমী ঘটনা, এই ঘটনাগুলো হয়তো 1-2বার সামনে আসে আমাদের, তখন আমাদের ভয় লাগে ট্রেনে উঠতে। কিন্তু একটা কমন ভয় ট্রেনে উঠলে আপনার আমাদের প্রত্যেকের মনে কাজ করে, এই রে আমাদের মালপত্রগুলো সেফ রয়েছে তো, সেগুলো চুরি হয়ে যাবে না তো, তাই জন্য মাথার কাছে নিয়ে অনেকেই ঘুমোতে যান ট্রেনে যখন সওয়ার করে। কিন্তু এরকম ভাবেই যখন ট্রেনে মালপত্র চুরি হয়ে যায় সেখানে একটা চক্র কাজ করে, আর সেই চক্রের মূল পান্ডাকে ইতিমধ্যে মালদার পুলিশ গ্রেফতার করেছে। তার কারণ তারা এমনি সেমনি ভাবে ট্রেনে উঠতো না, উঠতো একেবারে যাত্রী সেজে। কিভাবে তারা এই চুরি করতো, কিভাবে লুটপাট চালাতো, আসলে আমরা জানার চেষ্টা করি। সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সেবক, শিয়ালদা থেকে বালুরঘাটগামী এক্সপ্রেস, সেখান থেকে গ্রেফতার করা হলো এই চক্রের মূল পান্ডাকে। এই চক্র, ট্রেনে চুরির আবার চক্র, সেটা চলতো কিভাবে, তাদের কি মোটিভ ছিল? একদমই, দেখো রীতিমতো শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় টিকিট কেটে বৈধ টিকিট নিয়ে উঠতো এই গ্যাংয়ের সদস্যরা। এরপর যাত্রীদেরকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হতো কারা একা রয়েছেন, কাদের সঙ্গে মূল্যবান সামগ্রী রয়েছে, এগুলির নজরদারি চলতো প্রথমে। এরপরে অসাবধানতা বুঝে গভীর রাতে অথবা ভোর রাতে তাদের জিনিসপত্র নিয়ে চম্পট দিত এই গ্যাংয়ের সদস্যরা। এবং যে সমস্ত স্টেশনে ট্রেন একটু স্লো হয় বা ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্ত, সেসব সময়ে লাগেজপত্র নিয়ে নিমেষের মধ্যে চলন্ত ট্রেন থেকে নেমে হাওয়া হয়ে যাওয়া ছিল এই যে চক্র, তাদের এই রকমই অপারেশন। আর এই চক্রের কোপে পড়ে অনেকেই কিন্তু বেশ কিছু সামগ্রী মূল্যবান হারিয়েছেন। গত কয়েকদিন ধরে মালদা জিআরপি, ইংরেজবাজার থানা, বিভিন্ন থানায় এই ধরনের অভিযোগ উঠে আসছিল, আর তারপর থেকেই পুলিশ তদন্তের নামে। আর এই তদন্তের সূত্র ধরে আলামিন শেখ, তাকে গ্রেপ্তার করা হলো। তার বাড়ি মালদাহের কালিয়াচকের বয়সবাড়ি এলাকায়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে এই আলামিন এবং অন্তত 15 থেকে 20 জন যুবকের গ্যাং রয়েছে যারা কালিয়াচকের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা বিভিন্ন ট্রেনে বৈধ যাত্রী সেজে টিকিট করে তারা ওঠে। এবং বুঝতেই পারছো শীতাতপ আমাদের নজর থাক, এক ওয়ার্ডে বরাদ্দ টাকা, বাড়ি তৈরি হচ্ছে সেই টাকায় অন্য ওয়ার্ডে। আপনাদেরকে বলছিলাম না বিরতির আগে যে খবর আপনাদেরকে দেব, টাকিতে একজন রেশন ডিলারের বাড়ি তৈরি হয়েছে আবাস যোজনার টাকায়। তা ভালো কথা, এরকম তো কত খবরই আমরা করছি।
কিন্তু আবাস যোজনার টাকায়, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকায় শুধু যে রেশন ডিলারের বাড়ি তৈরি হয়েছে এই পর্যন্ত থেমে গিয়ে যে ব্যাপারটা তা নয়, সেই বাড়ি টাকির মতো জায়গা, উইকেন্ড ডেস্টিনেশন, সেখানে হোম স্টের জন্য ব্যবহার করা হচ্ছে। ভাবুন একবার। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, আবাসের নানা জায়গায় এরকম জালিয়াতির অভিযোগ আমরা দেখেছি, কিন্তু আবাস যোজনার টাকায় বাড়ি রেশন ডিলারের, সেই বাড়ি আবার হোমস্টে, এত সাহস হয় কি করে? হ্যাঁ দেখো, এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে আবাসের যে টাকা, সেই আবাসের টাকায় প্রথম কথা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের বরাদ্দ টাকা, সেই টাকা বাড়ি করলো 4 নম্বর ওয়ার্ডে এসে। এই যে মানস দাস, ইনি হচ্ছে একজন যে করলো উপভোক্তা, তার নাম হচ্ছে মানস দাস, তিনি হচ্ছে একজন রেশনের ডিলার, এবং সেই যে বাড়িটা করলো সেই বাড়িটা উপরে একদম 3 তলা বাড়ি, একটা বিলাসবহুল বাড়ি, এবং সেটা একটা হোমস্টে করলো, এবং রীতিমতো টাকির মতন যেখানে পর্যটকরা সবসময় যাতায়াত করে, সেই সুযোগটাই তিনি কাজে লাগালেন। যেহেতু নদীর ধারে তার এই বাড়িটা, সেই জন্য তিনি দিব্যি সেখানে ভাড়া দেওয়া শুরু করলেন এবং ব্যবসা শুরু করলেন। দরকার নেই এক্ষেত্রে, যেমন ইচ্ছে আমরা হোমস্টে তৈরি করতেই পারি। না দেখো, হোমস্টের একটা পারমিশন লাগে, কিন্তু হোমস্টের কাগজপত্র লাগে, পারমিশন লাগে, কিন্তু এই মানস দাস কিন্তু আমাদের কাছে কিন্তু পরিষ্কার স্বীকার করেছে যে তার কোনো বৈধতা কাগজপত্র নেই বা তার কোনো পারমিশন নেই, এবং বিনা পারমিশনেই সে এই আবাস যোজনার ঘরের ওপরে 3 তলা বাড়ি তৈরি করেছে। এবং এই পারমিশন কে দিয়েছে, কে এটা করেছে, তার করেছে স্বয়ং টাকি পৌরসভার যে চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, তিনিই হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এই টাকাটা বরাদ্দ করেছিলেন। তিনি কি তাহলে এটা জানতেন না যে এই যে 5 নম্বর ওয়ার্ডের এই যে মানস দাস, সেই বাড়িটা 4 নম্বর ওয়ার্ডে হচ্ছে, সেখানে বিলাসবহুল বড় একটা বিল্ডিং হচ্ছে, 3 তলা বড় বিল্ডিং, তার ভেতরে হোমস্টে তৈরি করা হয়েছে, সেখানে ব্যবসা চলছে, রমরমিয়ে ব্যবসা চলছে, এসবগুলি তিনি জানতেন না। আমাদের কাছে তিনি যেটা বললেন যে তিনি জানতেন না, আমাদের কাছে শুনলেন, এবং তিনি পরবর্তী সময় তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু এই যে এখানটায় হোমস্টেটা করা হয়েছে, এখানে যে বাড়িটা তৈরি করা হয়েছে, এর সামনে দিয়ে এই সোমনাথ মুখার্জি এখানকার তিনি বারংবার গেছে, একাধিকবার গেছে, অন্যান্য কাউন্সিলররা গেছে, ভাইস চেয়ারম্যান গেছে, কিন্তু কেউ কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। কেন গুরুত্ব দেয়নি? তার অন্যতম কারণ হচ্ছে এই মানস দাসের যে স্ত্রী, তিনি একবার এই যে টাকি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে তৃণমূলের থেকে তিনি একবার কাউন্সিলর ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি একজন তৃণমূলের কর্মী, তার স্ত্রী একজন তৃণমূলের কর্মী, আর সেই কারণেই তিনি এই সুযোগটা পেলেন, এবং চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, অন্যান্য কাউন্সিলর, তাই জন্য যারা প্রশাসনের কর্তা ব্যক্তি, যারা কিছু করতে পারতেন, তারা এই হোমস্টে দেখেও দেখেননি, এই হোমস্টের কথা শুনেও শোনেননি। শুধুমাত্র আবাসের যে জালিয়াতির ঘটনা আমরা এইখানেই দেখছি না, টাকিতে পাঁশকুড়ার ছবি দেখাবো আপনাদেরকে, কিছুদিন আগেও দেখিয়েছিলাম যে ফেলো করি নাও বাড়ি, এইরকম সিচুয়েশন দিকে দিকে হচ্ছে। পাঁশকুড়াতেও একই ছবি, আবাসের জন্য আবাসের বাড়ি দিতে টাকা চাওয়া হচ্ছে। হ্যাঁ, এমনই উপভোক্তাদের কাছে ফোন যাচ্ছে, এবং ফোন করে তাদেরকে বলা হচ্ছে টাকা দিলে তবে মিলবে আবাসের বাড়ি। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই ফোনগুলো কে বা কারা করছে এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে? কারণ এটা তো হওয়ার কথা নয় যে কেউ টাকা দেবে তারপর বাড়ি পাবে। রুবেলা, দেখো, এ ধরনের মানুষ যারা দুষ্কৃতী বলা হচ্ছে, প্রশাসনিক কর্তারা যেটা বলছেন, তারা ঝোপ বুঝে কোপ মারার জন্য প্রস্তুত থাকেন। তারা খোঁজ নিচ্ছেন কারা বাড়ি পাচ্ছেন, সেই তালিকা দেখে এটা একটা অন্য ধরনের দুর্নীতি। সেখানে কিনা তারা ফোন করে বলছেন ব্লক অফিস থেকে, অর্থাৎ বিডিও অফিস থেকে বলছি, জয়েন্ট বিডিও বলছি, এবং বলছে কি না আপনারা এই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কিছু টাকা দিন, তাহলে আপনারা আবাসের বাড়ি পাবেন। এই যে কথা, সেটা পাঁশকুড়াতেই দেখা যাচ্ছে। আসলে ট্যাব কাণ্ড থেকে আরম্ভ করে এই আবাসের দুর্নীতি সবে যেন পাঁশকুড়ার নাম জড়িয়ে যাচ্ছে বারে বারে। সেখানে এটা একটা অন্য ধরনের ঘটনা, যে ঘটনার সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কারণ ফোন যাচ্ছে ঘন ঘন মানুষের কাছে, আপনারা টাকা দিন, আপনারা টাকা দিলেই আবাস যোজনায় বাড়ি পাবেন। এই যখন তারা দাবি করছে ফোনে এবং তাদের পরিচয় দিচ্ছে ব্লক আধিকারিক হিসেবে, তখন কিন্তু কারো কারো সন্দেহ, তখনই অভিযোগ নিষ্পত্তি হয় কিনা। আমি তো চাইছি অভিযোগ যেহেতু জানিয়েছি, ওনারা হস্তক্ষেপ করে এবং বড় ধরনের ওদেরকে মানে শাস্তি দেওয়া হোক। কয়েকজন
মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে তাদেরকে বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে, এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও, জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন, অফিস থেকে বলছি বলে ফোন করছেন, করে টাকা চাইছেন। আমরা সবাইকে অবগত করব, আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য, যারা মাটির বাড়িতে বাস করেন, তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে। আবাস রিলেটেডই বাঁকুড়ার ছবি, কোতলপুরের ছবি, সেখানে তালিকায় নাম নেই। স্বাভাবিকভাবে যে বিক্ষোভের ছবি আমরা রোজ দেখতে পাই, তালিকায় নাম না থাকার কারণে সেই একইভাবে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানেও। দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, তালিকায় কেন যোগ্যদের নাম নেই? প্রশ্ন একটাই। একেবারে দেখো, কেন যোগ্যদের নাম নেই এই প্রশ্ন তুলে কিন্তু আজ যখন আবাসের সার্ভে করতে যায় এলাকার সার্ভের যে অফিসাররা রয়েছে তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে কোতলপুরের গোগরার যে ক্ষেত্রপাল পাড়া রয়েছে সেই ক্ষেত্রপাল পাড়ার সাধারণ মানুষ। কারণ এই এলাকায় অত্যন্ত গরিব মানুষ বসবাস করে, তাদের মাটির বাড়ি, টিনের চাল, কোথাও খড়ের চাল। তারা বারংবার স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিস বিভিন্ন জায়গায় দ্বারস্থ করেছেন, যেমনটা তারা বলছেন। তা সত্ত্বেও তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই। অথচ তারা যেটা অভিযোগ করছে, যারা ঘর পেয়েছে তাদেরই আবার সার্ভে লিস্টে নাম এসছে, যে কারণে আজ যখন সার্ভে করতে যায় সার্ভে অফিসাররা তাদের বাড়ি বাড়ি, ঠিক আছে, তখনই তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। তারা জানায় যে সার্ভে করতে দেওয়া হবে না, বাড়ি দিতে হলে যারা প্রাপ্য তাদেরকেও বাড়ি দিতে হবে, এবং এলাকায় যারা গরিব রয়েছে তাদেরকে বাড়ি দিতে হবে। এই সার্ভে নিয়ে যেন রাজ্যের বিভিন্ন প্রান্তের জটিলতা বাড়ছে, একইভাবে কোতলপুরের এই জটিলতা, যে কারণেই এলাকার মানুষ তারা জানাচ্ছেন যে অবিলম্বে তাদেরকেও সার্ভে তালিকায় আনতে হবে এবং তাদেরকে বাড়ি দিতে হবে। রুমেলা, বেশ, হুগলির গোঘাটে তৃণমূলের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান তারা আবাসে পাওয়া বাড়ি ফিরিয়ে দিলেন। এবার আমরা অনেক জায়গায় তো এরকম খবর করেছি যেখানে হঠাৎ নেতাদের সত্যি বিবেক জাগ্রত হয়েছে, তারা বাড়ি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে বিষয়টা মনে করা হচ্ছে বিতর্ক এড়াতে। কেন বলছি আরো ডিটেলে জানবো। আমাদের প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। শুভদীপ, বিবেকবান নেতার উদাহরণ কিন্তু কম নেই আমাদের বঙ্গে, যারা বাড়ি ফিরিয়ে দিয়েছেন, আবাসের তালিকায় নাম উঠে গিয়েছে, বাড়ি তারা পেয়ে গিয়েছেন। কিন্তু এক্ষেত্রে এই যে তৃণমূলের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান, তারা কেন বাড়ি ফিরিয়ে দিচ্ছে? দেখো, একেবারেই রুমেলা, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম গোঘাটের এক তৃণমূল নেতা, তার বাবার নামে পাকার বাড়ি এসেছিল। সেই তালিকায় নাম দেখেই কিন্তু গোঘাট জুড়ে একটা চাঞ্চল্য ছড়ায়, যে স্বজন পোষণের একটা অভিযোগ তোলেন বিরোধীরা, এবং মনে করা হচ্ছে তারপর থেকেই কিন্তু এই যে গোঘাটের যে 1 নম্বর ব্লক সভাপতি তার নামও আবাস তালিকায় ছিল, এবং পঞ্চায়েত প্রধান শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান গোঘাটেরই, তার নামও দেখা যায়। কিন্তু তাদের পাকার বাড়ি নেই, মাটির বাড়ি রয়েছে। বিতর্ক এড়াতেই কিন্তু তারা এই বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং বিডিও অফিসে লিখিত আবেদন জানিয়েছেন। যদিও তাদের এই কাণ্ডকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, কারণ তারা বলছে এতদিন তারা কেন এই পদক্ষেপ নেননি, সার্ভে হয়ে যাওয়ার পর কেন এই পদক্ষেপ নিলেন, সে নিয়েই তারা প্রশ্ন তুলেছেন, এবং এটাকে অভিনয় এবং মানুষের কাছে ভালো সাজার চেষ্টা বলেও কটাক্ষ করেছে বিজেপি। যদিও তৃণমূল নেতাদের দাবি যে সার্ভেতে তারা জানিয়েছিলেন যে তারা বাড়ি নেবেন না, এর সার্ভে হয়ে যাওয়ার পর লিখিতভাবে সেই দাবি জানিয়েছেন। তাদের দাবি যে তাদের থেকেও দুস্থ অনেক মানুষ রয়েছেন, তারা যাতে সেই বাড়ি পান সেই চেষ্টাই করছেন তারা, সেই কারণেই এই পদক্ষেপ। আচ্ছা, বেশ, শুধু বিতর্ক এড়াতে নয়, যারা যোগ্য তারা যাতে বাড়ি পান এই পুরো বিষয়টাকে মাথায় রেখে তারা আবাসে তাদের বাড়ি, তাদের প্রাপ্য বাড়ি তারা ফিরিয়ে দিলেন। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো আমাদের খবরের যে নিউজ 18 বাংলার খবরের যে নকশাল বাড়িতে খেমচি নদীর বুকে অবৈধ নির্মাণ হচ্ছিল, যে খবর আপনাদেরকে গতকাল আমরা দেখাই। এই খবর দেখানোর পর তৎপরতা আমরা দেখতে পারলাম প্রশাসনের তরফ থেকে। কেন? কারণ সেচ দপ্তরের আধিকারিকরা খেমচি নদীর বুকে যে অবৈধ নির্মাণ হচ্ছিল তা রুখে দিলেন। বিশ্বজিৎ মিত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, খবর আমরাই দেখিয়েছিলাম খেমচি নদীর বুকে অবৈধ নির্মাণের, কি হলো আজ? সেচ দপ্তরের আধিকারিকরা গিয়ে করলেনটা কি? দেখো, একেবারে খেমচি নদীর পাড়ে যে অবৈধ নির্মাণ হচ্ছিল এবং যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল, এবং তারপরেই ঘটনাস্থলে আজ সেচ দপ্তরের আধিকারিকরা পৌঁছায়। সেচ দপ্তরের সঙ্গে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত যেমন ছিল তেমনি ভূমি দপ্তরের আধিকারিকরা ছিলেন। অভিযুক্ত যিনি রয়েছেন তাকে কিন্তু ডেকে পাঠানো হয় এবং তার কাছ থেকে বিবরণ তথ্য নেওয়া হয়। মূলত তাকে বলা হয় যে তিনি কোন দায়িত্বে কিন্তু এই নদীর ওপর কাজ করছেন, তার সমস্ত খুঁটিনাটি বিষয় এবং বিভিন্ন তথ্যাদি দ্রুত তিনি সেচ দপ্তরে গিয়ে জমা দেওয়ার কথা বলা হয়। এবং সেচ দপ্তর থেকে আমরা যে সূত্রে জানতে পারছি, যদি অবৈধভাবে এই নদীর ওপর
ওপর কনস্ট্রাকশন করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করা হবে। এ ধরনের মত কিন্তু যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি জানান। তবে গোটা বিষয়টি স্থানীয় বাসিন্দারা চাইছেন যে নদী যেমন ছিল, যে প্রকৃতিতে নদী প্রবহমান সেভাবে যেন নদী থাকুক, কারণ এই নদীর যদি গতিপথ পরিবর্তন এবং নদীর মধ্যে যদি এভাবে কনস্ট্রাকশন হয় তাহলে কিন্তু নদীর যে গতিপথ তা পরিবর্তন হতে পারে এবং পরবর্তীকালে এই নদী কিন্তু ভয়াল রূপ আকার ধারণ করতে পারে। গ্রাম পঞ্চায়েত আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন, বিএলআরও ভূমি দপ্তর থেকেও এসেছিলেন। এইভাবে ঘটনাটা ঘটেছে, ওনারা দেখলেন যে দখল করেছে জবরদখল নদী, তার বায়োডাটা নিল, নোটিশ করবে এবং আশপাশে যারাই নদী এইভাবে দখল করেছে সবাইকে তারা একই আয়তা নোটিশটা করবে। যারাই এই ঘটনার সাথে যুক্ত যাতে প্রত্যেকে দোষী শাস্তি ব্যবস্থায় তারা পদক্ষেপ গ্রহণ করে। সেকশন করেছে আজকে, আগে এগুলো দেখতে হবে, জমিটা কাজ, জমির রেকর্ডটা দেখতে হবে, এগুলো দেখে নিয়ে তারপর দরকার রেফার করা হবে। যে দেখা যায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে রেফার করা হবে, যা প্রসেসের কাজ করা হবে। খবর দেখিয়েছিলাম আপনাদের খড়দার, যেখানে একটা জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছিল এবং তারপর সেই খবর দেখানোর পর পুরো আধিকারিকরা গতকাল এলাকায় পৌঁছন। পুরো আধিকারিকরা গিয়ে জানতে চান যে কেন ওই জলাশয় ভরাট করা হচ্ছে। তখন যিনি ওই জলাশয়ের মালিক, ওই এলাকার মালিক, তিনি বলছেন যে এখানে বলা হয়েছিল পরিষ্কার করতে, ভরাট করা হচ্ছে। এবং স্থানীয় বাসিন্দারা তারা বলছিলেন যে হ্যাঁ আমরা পরিষ্কার করতে বলেছি কিন্তু ভরাট করতে বলিনি। আর আজ যখন পুরসভার তরফ থেকে কর্মীরা সেই ভরাট রুখতে গেলেন, মাটি তুলতে গেলেন, তখন আরো বিপাকে পড়তে হলো। তখন এসে হুঁশিয়ারি দিচ্ছেন এই পুকুরের মালিক। আপনারা সেই ছবি দেখছেন নিউজ 18 বাংলায়। আমি সকালবেলা ভোরবেলা এসে একদম দ্রুততার সঙ্গে চেয়ারম্যানের নির্দেশ আমি পালন করেছি। তার মধ্যে কিছুটা এলাকার লোকের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল। আমাকে বারবার বাধা সৃষ্টি করেছিল যে কাজ করতে দেবে না, আরো জমি আছে দেখুন ওগুলো ভরাট, এরকম বিভিন্ন ইত্যাদি বিভিন্ন রকম এখান থেকে রাবিশ তুলতে দেবে। কিন্তু আমরা তার নির্দেশ শুনিনি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি চেয়ারম্যানের মাধ্যমে। পুলিশ আসার পর পুলিশ এসে আমরা আবার পুনরায় কাজ চালু করেছি। 3 নম্বর ওয়ার্ডে আপনি গতকাল পরিদর্শনে গিয়েছিলেন এবং আপনি মাটি তোলার জন্য বলেছিলেন। পৌরকর্মীরা ওখানে গেলে তাদেরকে হুমকি এবং বিক্ষোভের মুখে পড়তে হয়, জমি মালিক এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পৌরসভাগতভাবে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? পৌরসভাগতভাবে ব্যবস্থা নিয়ে আমরা ওখানে পুলিশ পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমরা কাজ করে নিয়েছি। কাজ চলছে, রয়েছে এখনো। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, মন্দিরে চোর ঢুকেছিল কি করে? কম্বল মুড়ি দিয়ে চোর ঢুকেছিল অবশ্যই গয়না চুরি করতে। কিন্তু মন্দিরে চুরি করতে গিয়ে যেই কম্বলটা খসে পড়েছে অমনি চোর ধরা পড়ে গেল। আপনারা ছবিটা ভালো করে দেখুন। 24 ঘন্টা কাটতে না কাটতেই পুলিশের জালে চোর। কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে ভালো করে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। মুকুট চুরিতে খুলল মুখোশ, মন্দিরের চুরিতে ধরা পড়ল চোর। কম্বল মুড়ি দিয়ে মন্দিরে ঢুকে এই চোর, কম্বল খসে পড়তেই ধরা পড়ে গেল চোর। 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। কথা বলবো শুভঙ্কর, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, রুমেলা, দেখো গত শনিবার রাতে দিনহাটা শহরের গোসানি রোড এলাকার একটা কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। কিন্তু যেহেতু চোর আগেই সেই এলাকা দেখেছিল এবং স্থানীয় সেই এলাকাতেই তার বাড়ি, সে জানতো মন্দিরে সিসিটিভি লাগানো আছে, তাই সিসিটিভিতে যাতে চুরি ধরা না পড়ে সে কারণেই মাথায় কম্বল দিয়ে রাত 2টো নাগাদ সে চুরি করতে আসে মন্দিরে। স্বর্ণার সেই কালী মূর্তির গায়ে যে রূপা এবং সোনার অলংকার ছিল সেগুলো খুলে ফেলেছিল। কিন্তু বিপত্তি সাজে যখনই সেই কালী মূর্তির মুকুট খুলতে যায় তখনই তার মাথা থেকে কম্বলটা পড়ে যায়, তার মুখ পরিষ্কারভাবে দেখা যায় সিসিটিভিতে। এরপরই ঘটনার তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ এবং দিনহাটা শহরের 16 নম্বর ওয়ার্ড থেকে মজিদুল হক নামে ওই চোরকে ধরে ফেলে পুলিশ। পাশাপাশি এই যে কালী মূর্তির যে সোনা ও রূপার অলংকার ছিল সেগুলি কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী সুজন কর্মকার তার কাছে বিক্রি করেছিল। সেই সুজন কর্মকারকেও গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। রুমেলা, মন্দিরে সিসিটিভি ছিল, সেখান থেকে আমরা যে চুরি করেছিল তাকে আইডেন্টিফাই করতে পারি। এর বাড়ি থেকেই অ্যারেস্ট করি। চুরি করার পর জিনিসগুলিকে সুজন কর্মকার মা শেফালি জুয়েলারি সেখানে বিক্রি করে। এই সুজন কর্মকারকেও অ্যারেস্ট করি এবং যা যা জিনিসপত্র চুরি গেছিল সবগুলোই রিকভার করা সম্ভব হয়েছে। গতিপথ বদলাচ্ছে জল ঢাকার, সে কারণে মাথা ভাঙায় ভাঙন আতঙ্ক। প্রায় 4 কিলোমিটার জায়গা, সেই 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্ক। ছবি দেখাচ্ছি আপনাদের। মাথা ভাঙায় নদী ভাঙনের ভয়, গতিপথ বদলে বিপজ্জনক
জলঢাকার গ্রাসে এই মুহূর্তে বিঘার পর বিঘা জমি, দ্রুত স্থায়ী বাঁধ তৈরির দাবি স্থানীয়দের। রাজেশ প্রতিনিধি আমাদেরকে জানাবেন। রাজেশ, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সহায়তা কি করা হয়েছে? সত্যিই তো যেই ছবি আমরা দেখছি তাতে আতঙ্ক বাড়বে বই কমবে না। দেখো না, মাথাভাঙা 1 ব্লকের কেদারহাটের গিলাডাঙ্গা এলাকায় জলঢাকা নদীর এই ভাঙনে কিন্তু আতঙ্ক বেড়েছে এলাকাবাসীর। বিশেষত এই নদী তীরবর্তী এলাকায় যারা চাষি, যারা কৃষক, তারা চাষবাস করেন সেই জমিতে বিঘার পর বিঘা সেই জমি কিন্তু জলঢাকার গর্ভে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা আতঙ্কিত। তারা দ্রুত পাকা পারবাঁধের দাবি তুলেছেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা সেচ দপ্তরকে ইতিমধ্যেই জানিয়েছেন পাকা পারবাঁধ তৈরি করার জন্য, এবং সেচ দপ্তর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশাবাদী। তবে দ্রুত যেন পাকা বাঁধ তৈরি করা হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বেশ, এবার আমরা যে ছবি দেখব বাঁকুড়া মেডিকেলে, সেখানে দালাল রাজ। দেখুন, বিভিন্ন হাসপাতালে দালাল রাজ। ইনফ্যাক্ট আমরা যখন আরজিকর নিয়ে খবর করেছি তখন সেখানেও দালাল রাজের খবর আমাদের করতে হয়েছে। হাসপাতালে দালাল রাজ, বাঁকুড়া হাসপাতালেও একই ছবি। এমার্জেন্সির বাইরে বহিরাগতদের দাপট, ট্রলি বয়ের অভাবে দালালদের রমরমা। দালাল রাজ কিভাবে চলছে, কিভাবে তাদের রমরমা কারবার জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়া মেডিকেলের মতো জায়গায় সেখানে বহিরাগতদের দাপট কেন? একেবারে তুমি যেটা বলছো, বাঁকুড়া মেডিকেলের মতন জায়গা যেখানে শুধুমাত্র বাঁকুড়ার রোগী নয়, পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের একটা অংশের রোগীও কিন্তু এখানে ভর্তি হয়। প্রতিদিন গড়ে বিভিন্ন ওয়ার্ডে প্রায় 1000-এর বেশি রোগী ভর্তি থাকে। সেখানেই দালাল রাজের রমরমা। আর এই দালাল রাজের রমরমা এই কারণেই যে গ্রুপ ডি কর্মচারী যারা ট্রলি বয় হয়, যারা স্ট্রেচার নিয়ে প্রথমে রোগী যখন অ্যাটেন্ড করে এমার্জেন্সির সামনে, সেখান থেকে বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দেওয়া, সেই ওয়ার্ড থেকে বিভিন্ন টেস্ট করতে নিয়ে যাওয়া, এবং যদি অন্যত্র কোনো হস্তান্তর করে যখন স্থানান্তরিত করা হয় তখন সেখান থেকে তাকে আবার গাড়িতে তুলে দেওয়া, সেই কাজটা যে ট্রলি বয়রা করে, সেই ট্রলি বয়ের কিন্তু অভাব। এবং সেই বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারাও মেনে নিচ্ছেন যে অসহায়তার ছবি। আর সেই কারণেই নিরাপত্তা রক্ষীর সামনেই এই দালাল রাজ, যেখানে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগী এলেই সেই এমার্জেন্সির সামনে পৌঁছে যায় দালালরা, এবং দরদাম চলে। তারপরে ঠিক হয় দর, সেই দরের পরেই ডাক্তার যখন দেখার পর রোগীকে যে ওয়ার্ডে বলবেন সেই ওয়ার্ডের ট্রলি বয়রা শিফট করে দেন। কিন্তু তারা অ্যাকচুয়ালি হসপিটালের কর্মী নয়, তারা হচ্ছেন বহিরাগত, এবং তাদেরকে কিন্তু চড়া দাম মেটাতে হয়, এমনটাই অভিযোগ। স্থানীয় রোগী থেকে যারা বহিরাগত রোগী, যারা বাইরের থেকে আসছেন, গরিব মানুষ, তাদেরকেও মোটা অঙ্কের টাকা খরচা করতে হয় এই দালালদের পেছনে, তবেই তার রোগী যে পৌঁছায় সেই ওয়ার্ডে। এই অভিযোগ কিন্তু মেনে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রুমেলা, আমাদের অ্যাম্বুলেন্সে এসেছিল, বলেছিল ওখানে সমস্ত কিছু করে দিবে, কিন্তু এখানে আসার পর আমি কিছুই দেখতে পেলাম না। এরপরে নামানোর সঙ্গে সঙ্গে এখানে ছেলেরা এলো, দিয়ে পরে বলতো আমরা করে দিচ্ছি অ্যাডমিশন, সমস্ত কিছু করে দিচ্ছি, কিন্তু হাসপাতালে কোনো পরিষেবা নেই। এরপরে আমাকে কাজটা করাতেও হবে, এরপরে আমার তাদেরকে ধরা ছাড়া তাদের কোনো উপায়ও নেই। আমার তখন আমি নিরুপায় ওদিকে বললাম, তাহলে ওরা যেটুকু করে দেবে। গ্রুপ ডি বা স্ক্যাভেঞ্জিং সেটা এখনো বাড়েনি, ফলে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, যেমন ইমার্জেন্সিতে কোনো একটা পেশেন্ট এলে মানে বাড়ির লোক হয়তো 1 বা 2 এলো, তাহলে বাড়িতে ট্রলি ঠেলে যে পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে, সেখানে দালালরা তার আগে থেকেই ক্যাচ করছে ওদেরকে অনেক সময়। এমনকি অনেক সময় ওরা আবার নিয়ে যেতে যাও তার টাকার দাবি করে, অনেক সময় স্ন্যাচও করে। এই ঘটনাটা দেখায় মানে আমার এই গ্রুপ ডি সংখ্যাটা খুব দরকার, যাতে আমরা ডেডিকেটেড ট্রলি বয় কিছু রেখে দিতে পারি ওয়ার্ডগুলোতে, যাতে আমরা ওটিতে নামানো ওঠানো এই ব্যাপারগুলো করতে পারি। এগুলো দেখা যাক, প্রসেস চলছে, আশা করি পেয়ে যাব। এই যে রাস্তায় দাঁড়িয়ে আমি এই রিপোর্টিং করছি, আপনাদের সামনে সমস্ত খবর পৌঁছে দিচ্ছি, সেই রাস্তা কোটি কোটি টাকা দিয়ে তৈরি হয়, পিচ দিয়ে এই রাস্তা বানানো হয়। দিন কয়েক আগে এই রাস্তাও তৈরি হয়েছে এভাবে। কিন্তু ভাবুন তো, যদি কোটি কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি হওয়ার পর শুধু দেখা যায় যে কাঁচা মাটির ওপর একটা পিচের জাস্ট প্রলেপ, একটা আস্তরণ, এবং হাত দিলেই সেই পিচ উঠে যাচ্ছে। এরকম ছবি আমরা দেখছি দেগঙ্গায়। কোটি কোটি টাকা এখানেও খরচ হয়েছে, মাত্র 5 মাস গিয়েছে। আর দেগঙ্গায় যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় কাঁচা মাটির ওপর পিচের আস্তরণ, উঠে যাচ্ছে সেই আস্তরণ। কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, কোটি কোটি টাকা তো মুখের কথা নয়, রাস্তা তৈরি হচ্ছে জনস্বার্থে। 5 মাস পর সেই রাস্তার যদি এই হাল হয়, কঙ্কালসার চেহারা, তাহলে তার দায় তো কাউকে নিতেই হবে। এই দুর্নীতির দায় কার? 6 মাস আগে হয়েছে পিচ রাস্তা, খবর গেছে, ইট সব ফেলে, তাই কোনো গতি কি যাচ্ছে, মানে এ তো ভালো কাজ হয়নি, পিচ ভালো দেয়নি, সেই জন্য এই অবস্থায় দুর্নীতি হচ্ছে রাস্তায়। হ্যাঁ, এরকমই তো অবস্থা, পুরো রাস্তাই খারাপ।
পিচ উঠে যাচ্ছে, তারপরে তোমার রাস্তা যেখানে সেখানে ফেটে যাচ্ছে। এসব রাস্তার কাজ হয়েছে, নেতাকাটা ছিল, তারাই জানে কি হয়েছে। দুর্নীতি না হলে রাস্তা এরকম হয়, পুরোটা খারাপ হয়ে যায়। কারা চালাচ্ছে, বৈধ না অবৈধ, নিরীক্ষণ করার প্রয়োজন আছে। এডিএম জেডপি যিনি আছেন তার সাথে কথা বলবো, লোকাল পুলিশ যারা আছে তাদের সাথে কথা বলবো, এবং সেটা যদি কোনো অসাধু ব্যবসায়ীর দ্বারা নষ্ট হয়, দে শুড পানিশড, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আপনাদের বক্তব্য শোনালাম, কিন্তু ওই যে বললাম এই প্রশ্নটাই উঠবে যে এই যে রাস্তার অবস্থা, কঙ্কালসার চেহারা, তার দায় কার? কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, কোটি কোটি টাকায় দুর্নীতি যে হয়েছে তা তো রাস্তার ছবিই বলে দিচ্ছে, কে নেবে এর দায়? একদম, দেখো, অর্থাৎ 5 মাস আগে রাস্তা তৈরি হলো, সেই রাস্তার একেবারে কঙ্কালসার অবস্থা। অর্থাৎ দীর্ঘ দিনের মানুষের একটা আবেদন ছিল যে এই রাস্তা হোক, কিন্তু রাস্তা হলো, কিন্তু সেটা 5 মাসের মধ্যেই কঙ্কালসার অবস্থা, অর্থাৎ পিচ বলে কিছু নেই। ফলে রাস্তাটা পুরোটাই দুর্নীতি হয়েছে। যারা কন্ট্রাক্টর বা যারা এই দায়িত্ব নিয়ে কাজ করেছেন পুরোটাই কাটমানি খেয়ে এবং পুরো রাস্তাটাই নষ্ট হয়ে গেছে। ফলে 5 মাসের মধ্যেই রাস্তা একেবারে বেহাল দশা, চলাচলের অযোগ্য। এলাকার মানুষ বলছেন যেভাবে আগে রাস্তা ছিল তার থেকে অনেক ভালো ছিল, কিন্তু রাস্তা সম্প্রসারণ বা রাস্তা সংস্কারের পরে রাস্তা আরো বেহাল দশা, পুরো রাস্তাটায় পিচ উঠে গেছে। কিন্তু কন্ট্রাক্টর বা যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তারা কোনো কথা বলতে চাইছেন না, বারংবার প্রশাসনের কাছে অভিযোগ করেও অভিযোগ নিচ্ছেন না, এমনটা অভিযোগ। ইতিমধ্যেই জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেছেন যে যারা এই রাস্তা করুক বা আইনত ব্যবস্থা নেওয়া হবে, তার কারণ মানুষের জন্য রাস্তা মানুষ যদি ব্যবহার না করতে পারে তাহলে কেন এই রাস্তা করা হলো। ইতিমধ্যে তিনি আইনত ব্যবস্থা নেবেন এমনটা আশ্বস্ত করেছেন। কিন্তু যেভাবে পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের জলাভূমির ছবি দেখাবো আপনাদের, কি হচ্ছে এখানে। গড়ে উঠছে পর্যটন কেন্দ্র এবং শীত পড়তেই ভিড় বাড়ছে পরিযায়ী পাখি, সেই সঙ্গে পর্যটকদের ভিড়ও বাড়ছে। এই জলাভূমিতেই রয়েছে হোমস্টের ব্যবস্থাও। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন পূর্বস্থলীর 1 নম্বর ব্লকে 70 একর জলাভূমি, এখানেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। নবকুমার রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, দেখো, বিষয়টা হচ্ছে যে পর্যটন কেন্দ্রের জন্য দীর্ঘদিন ধরে এলাকার বিধায়ক সেখানে প্রায় চেষ্টা করে 25 কোটি টাকা নিয়ে এসছে রাজ্য সরকারের কাছ থেকে। সেখানে এই মুহূর্তে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসছে এবং দেখতে বাইরে থেকে লোকজন, বিদেশিরাও আসছে সেখানে, কারণ নবদ্বীপ খুব সংলগ্ন, ওখান থেকে হয়তো বিদেশিরাও আসছে সেখানে, কারণ নবদ্বীপ খুব সংলগ্ন, ওখান থেকে হয়তো কয়েক কিলোমিটার দূর। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এইখানে হোমস্টে ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। সরকারিভাবে 2টো আবাসন আছে সেখানে, কিন্তু এত লোকজনের চাহিদা, স্থানীয় লোকেরা সেখানে হোমস্টে রাখার চেষ্টা করছে। সরকারিভাবেও বেশ কিছু লোকজনকে বোঝানো হচ্ছে যেখানে হোমস্টে করবার জন্য। স্থানীয় লোকেরা তো ভিড় করছে, পাড়ালালি বাইরে থেকে লোকজন আসছে, কিছুটা অক্সিজেন, কিছুটা ফ্রেশ হাওয়া। এইখানে যে পরিযায়ী পাখিরা এবছর নতুন চর থেকে পাখিরালয় থেকে ছেড়ে দিয়ে এই এলাকায় বসতি করছে এবং তারা আসছে দেখে এলাকাবাসীরাও খুশি। বুঝলে, বেশ, অনেক ধন্যবাদ।